আজ রুদ্রর দোকান বন্ধ। ব্যাস, আর কি। সকাল সকাল চলে গেলাম রুদ্রর বাড়িতে আড্ডা দিতে। আজকের ছুটির দিনটা আর 5টা ছুটির দিনের মতো ছিল, যতক্ষণ না রুদ্রর শান্ত মুখটা হঠাৎ করেই কঠিন হয়ে উঠল। আসলে পাশের ঘরে বসে ইরা টিভি দেখছিল, আর আমরা অন্য আরেকটা ঘরে বসে আড্ডা দিচ্ছিলাম। রুদ্রর সাথে থাকতে থাকতে ইরাও যেন ধীরে ধীরে ক্রাইম স্টোরির প্রতি হঠাৎ করেই আসক্ত হয়ে উঠেছে বড্ড। এমন সময় ইরা হঠাৎ ওই ঘর থেকে জোরে ডাকলো, এই শুনছো, একবার এই ঘরে এসো তো। হ্যাঁ যাই। আবার নিশ্চয়ই টিভিতে কোনো নিউজ দেখেছে। আরে যা না, ভালোই তো, যেমন ট্যাপা তেমনি টেপি। আরে কি হলো, আসবে তো, দরকার বলেই তো ডাকছি নাকি। আরে হ্যাঁ রে বাবা, আসছি। দূর। রুদ্র ওই ঘরে যাওয়ার পর মুহূর্তেই গলা খাকিয়ে ডাকলো আমায়, এই সুজিত, একবার এদিকে আয় তো। হ্যাঁ দাঁড়া, আসছি। আমি তারপর ওই ঘরের দিকে এগিয়ে যেতে রুদ্রের মুখ দেখে বুঝলাম সাধারণ কোনো খবর নয়, এটা বেশ বড় কিছু। টিভির পর্দায় তখন একটা জলজলে হেডলাইন ভেসে উঠেছে, শহরের বিশিষ্ট শিল্পপতি ও কেমিক্যালস কোম্পানির মালিক দেবাঞ্জন সেনের রহস্যজনক মৃত্যু। আমার বুকটা ধড়াস করে উঠল। দেবাঞ্জন সেন নামটা শুনেই আমার মনে একটা অস্বস্তির মেঘ জমে উঠল। শহরের এক প্রভাবশালী ব্যক্তি, তার সাম্রাজ্য ছিল বিশাল। কেমিক্যালস থেকে শুরু করে রিয়েল এস্টেট পর্যন্ত তার ব্যবসা ছিল বিস্তৃত। এমন একজন মানুষের মৃত্যু আর যাই হোক স্বাভাবিক হতে পারে না। আমি রুদ্রর মুখের দিকে তাকালাম। ওর চোখ মুখে সেই পরিচিত অনুসন্ধিৎসু ভাবটা ফুটে উঠেছে, যা যে কোনো রহস্যের গন্ধ পেলেই যেন ওর মস্তিষ্কের প্রতিটি নিউরন এক চ্যালেঞ্জের জন্য প্রস্তুত হয়। নমস্কার। আজ আপনাদের জন্য থাকছে লেখিকা সুস্মিতা গোস্বামীর লেখা গোয়েন্দা শেখর রুদ্র বাগচি সিরিজের আরও একটি গল্প, অ্যাসিডিয়ার আহার। গল্পটি মন দিয়ে শুনে অবশ্যই জানাবেন কেমন লাগলো। হার্ট অ্যাটাক বলছে পুলিশ, কিন্তু কেসটা বেশ গোলমেলে। গোলমেলে মানে? খবরে বলছে গত রাতে দেবাঞ্জন সেনকে তার বিলাসবহুল পেন্ট হাউসে মৃত অবস্থায় পাওয়া গেছে। রাত তখন প্রায় 2টো। দরজা ভেতর থেকে বন্ধ ছিল, জোর করে ঢোকার কোনো চিহ্ন নেই, জানালার কাঁচ ভাঙারও কোনো চিহ্ন নেই। সবচেয়ে অদ্ভুত বিষয় হলো প্রাথমিক ময়নাতদন্তেও কোনো আঘাত বা বিষক্রিয়ার লক্ষণ মেলেনি। চিকিৎসকরা এটাকে বৃহৎ হৃৎপিণ্ডের সংকোচন বা হার্ট অ্যাটাক হিসেবে চিহ্নিত করেছেন। আমার মনে একটা খটকা লাগলো। এমন নিখুঁতভাবে সব প্রমাণ লোপাট করে কি কারোর হার্ট অ্যাটাক হয়, নাকি এর পিছনে লুকিয়ে আছে আরো অন্য কোনো গভীর অন্ধকারের গল্প? দেবাঞ্জন সেনের মতো একজন প্রতিষ্ঠিত এবং প্রভাবশালী ব্যক্তির হঠাৎ করে এভাবে মারা যাওয়াটা আমার কাছে একটু অবিশ্বাস্য বলেই মনে হলো। যদি কোনো আঘাত বা বিষক্রিয়ার লক্ষণ না থাকে আর দরজা ভেতর থেকে বন্ধ থাকে, তাহলে পুলিশ হার্ট অ্যাটাক ছাড়া আর কি বলবে? এটাই তো একমাত্র উপসংহার। ঠিকই বলেছিস, বাহ্যিকভাবে এটাই মনে হচ্ছে। কিন্তু দেবাঞ্জন সেনের মতো একজন সুস্থ সবল মানুষের, যার নিয়মিত হেলথ চেক আপ হতো এবং কোনো গুরুতর অসুস্থতার ইতিহাস ছিল না, তার হঠাৎ এমন মৃত্যু স্বাভাবিক নয়। আর তাছাড়া সে তো একা থাকতো না। তার স্ত্রী মীরা সেন কোথায় ছিল ঘটনার সময়? সে কি বাড়িতে ছিল না? এই প্রশ্নগুলোই আমার মনে ঘুরপাক খাচ্ছে। মীরা সেন, খবরে তো দেখলাম ওনাদের সম্পর্ক তো নাকি ভালো যাচ্ছিল না। দেবাঞ্জন সেনের বিরুদ্ধে ওনার নাকি মানসিক নির্যাতনের অভিযোগ ছিল।
পারিবারিক কলহ আর বিচ্ছেদের গুঞ্জনও শোনা যাচ্ছিল। আর শুধু তাই নয়, দেবাঞ্জন সেনের বিরুদ্ধে আরো অনেক অভিযোগ ছিল। তার ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বীদের সংখ্যা নেহাত কম ছিল না। সম্প্রতি তার নতুন কিছু কেমিক্যাল ফর্মুলা বাজারে আসার কথা ছিল, যা নাকি অনেক প্রতিদ্বন্দ্বী কোম্পানির জন্য বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল। ব্যক্তিগত শত্রুতা নাকি আর্থিক লেনদেন নিয়ে বিবাদ, তালিকাটা বেশ লম্বা। এই মুহূর্তে আমার কাছে কিছু সম্ভাব্য সন্দেহভাজনের ছবি ভাসছে। রুদ্র কিছুক্ষণ চিন্তিত মুখে বসে রইল, তার চোখ বন্ধ, যেন সে পুরো দৃশ্যটাকে মস্তিষ্কের ভেতরেই পুনর্নির্মাণ করছে, প্রতিটি তথ্যকে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করছে। আমি জানি তার মাথা তখন হাজারো প্রশ্ন আর সম্ভাবনায় ঘিরে রয়েছে। প্রতিটি কোণ থেকে ঘটনার সম্ভাব্য চিত্র তৈরি করার চেষ্টা করছে সে। তার তীক্ষ্ণ পর্যবেক্ষণ ক্ষমতা আর অসামান্য বিশ্লেষণ শক্তির কারণেই সে একজন বস্ত্র ব্যবসায়ী হয়েও এখন একজন সফল রহস্যভেদী। আশিসকে ফোন করা দরকার। এই ধরনের নিখুঁত মৃত্যুর পেছনে সাধারণত নিখুঁত পরিকল্পনা থাকে, যা প্রচলিত ফরেন্সিক পদ্ধতি ধরতে পারে না। প্রচলিত প্রমাণ যখন কিছু বলে না, তখনই বুঝতে হবে আসল রহস্য অন্য কোথাও লুকিয়ে আছে। আর ডক্টর অমল সান্যালকেও খবর দিতে হবে। তার সাহায্য ছাড়া এই কেসের গভীরে পৌঁছানো সম্ভব হবে না। যদিও ইন্সপেক্টর আশিসকে নিয়ে নতুন করে কিছু বলার নেই, কারণ শ্রোতারা আগের গল্পগুলোতেই জেনেছেন যে রুদ্রর সাথে তার বহু বছরের বন্ধুত্ব, আর সেই বন্ধুত্বের সূত্রেই আমরা বহুবার পুলিশকে জটিল কেসে সাহায্য করার সুযোগ পেয়েছি। অন্যদিকে ডক্টর সান্যাল একজন বৈজ্ঞানিক এবং ফরেন্সিক বিশেষজ্ঞ। তার ল্যাবরেটরিটা যেন ঠিক একটা জাদুঘর, যেখানে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে তিনি এমন সব রহস্যের জট খোলেন যা সাধারণ মানুষের কল্পনারও বাইরে। আশা করা যায় ইন্সপেক্টর আশিসের পেশাগত অভিজ্ঞতা আর ডক্টর সান্যালের বৈজ্ঞানিক জ্ঞান আমাদের এই কাজকে আরও সহজ করে তুলবে। হ্যালো আশিস। দেবাঞ্জন সেনের কেসটা পুলিশ এত হালকায় নিচ্ছে কেন? তুই ওখানে থাক, আমি ডক্টর সান্যালকে নিয়ে আসছি। কারণটা পরে বুঝবি। আমি রাখলাম। ফোনটা কাটার পর রুদ্র আবারও একটা ফোন করল। হ্যালো স্যার, আমি রুদ্র বলছি। হ্যাঁ বলো বলো রুদ্র। খবরটা দেখেছেন স্যার? দেবাঞ্জন সেন ইজ নো মোর। আমি আশিসকে বলে রেখেছি যে আপনাকে নিয়ে আসছি। পুলিশ কেস ক্লোজ করার জন্য উঠে পড়ে লেগেছে। কেন আবার আমাকে নিয়ে? স্যার আপনি রেডি হন, আমি আসছি। ডক্টর সান্যাল আসছেন। চল সুজিত, আমরা বেরিয়ে পড়ি। এই কেসটা যত সহজ মনে হচ্ছে ততটা সহজ নয়। আমার কেমন যেন মনে হচ্ছে আমরা এক গভীর ষড়যন্ত্রের জালের সামনে এসে দাঁড়িয়েছি। এক নীরব সংকেত এই পেন্ট হাউসের বাতাসে ভাসছে, যা কেবল আমি অনুভব করতে পারছি, কিন্তু ঠাউর করতে পারছি না। যেমন কথা তেমন কাজ। আমি তো রেডিই ছিলাম। রুদ্র তাড়াতাড়ি তৈরি হয়ে নিল। ওর স্কুটিতেই আমরা দুজন বেরিয়ে পড়লাম। তারপর ডক্টর সান্যালকে পিক আপ করে তিনজনে মিলে দেবাঞ্জন সেনের পেন্ট হাউসের দিকে রওনা হলাম। আমাদের স্কুটি শহরের অভিজাত এলাকার সুউচ্চ ভবনটির দিকে এগিয়ে চলল। দূর থেকে দেখা যাচ্ছে পেন্ট হাউসের সামনে পুলিশের ভ্যান আর কিছু কৌতূহলী মানুষের ভিড় জমে রয়েছে। আশিসবাবু আগে থেকেই আমাদের কথা বলে রেখেছিল, তাই পুলিশের পাহারা পেরোতে খুব একটা অসুবিধা হলো না। পেন্ট হাউসের সামনে পৌঁছানোর সাথে সাথেই রুদ্রের চোখ গেটের পাশে ভাঙা একটা কাঁচের টুকরোর দিকে গেল। সেটা হয়তো কোনো ভাঙা ফুলদানির অংশ, যা তাড়াহুড়োয় কেউ লক্ষ্যই করেনি।
রুদ্রর অনুসন্ধানী দৃষ্টিতে সেই ক্ষুদ্র ত্রুটিও ধরা পড়েছিল। আমার মনে হলো এই টুকরোটি কি কোনো গোপন সূত্রের ইঙ্গিত? দেবাঞ্জন সেনের বিলাসবহুল পেন্ট হাউসে প্রবেশ করতেই এক অদ্ভুত শূন্যতা আমাদের ঘিরে ধরল। রুদ্র, আমি এবং ডক্টর সান্যাল আমরা তিনজনেই ধীরে ধীরে ভেতরের দিকে এগিয়ে চললাম। চারিদিকে ছড়ানো রয়েছে দামি আসবাবপত্র, আধুনিক সব শিল্পকর্ম, ঝলমলে ঝাড়বাতি, সবকিছুই যেন এক নিদারুণ নীরবতার সাক্ষী। রুদ্রর চোখ দ্রুত প্রতিটি কোণ, প্রতিটি বস্তুর ওপর ঘুরে যাচ্ছিল। রুদ্রের চোখে তখন কেবলই রহস্যের অনুসন্ধিৎসু ভাব কাজ করছে। তার চোখে কোনো মুগ্ধতা ছিল না, ছিল শুধু তীক্ষ্ণ পর্যবেক্ষণ। বাতাসে কোনো পচা গন্ধ নেই, এমনকি ফুলেরও ঘ্রাণ নেই। শুধু একটা হিমশীতল শূন্যতা, যেন চিৎকার করে বলছিল এখানে কিছু একটা ভুল হয়েছে। মনে হচ্ছিল এই নিস্তব্ধ ঘরটি যেন নিজেই কিছু বলতে চাইছে, কেবল আমরাই তার ভাষা ঠিক বুঝতে পারছি না। ইন্সপেক্টর আশিস আমাদের বন্ধু ততক্ষণে আমাদের কাছে এলেন। তার মুখে চিন্তার ছাপ স্পষ্ট। সে ফরেন্সিক টিমের সদস্যদের কাজ তদারকি করছিল, কিন্তু তাদের মুখেও বিরক্তি রয়েছে। মনে হচ্ছিল তারা যেন এমন কিছু খুঁজছেন যা সেখানে নেই। ঘরের প্রতিটি কোণ, প্রতিটি আসবাবপত্র যেন এক অজানা নীরব গল্পের সাক্ষী। দেবাঞ্জন সেনের জীবনটা যতই জাঁকজমকপূর্ণ হোক না কেন, তার শেষ পরিণতি ছিল একাকী এবং রহস্যময়। এমন সময় আশিসবাবু বলল, আরে রুদ্র, যে তোরা এসে গেছিস। কেসটা বড়ই গোলমেলে ঠেকছে রে। ফরেন্সিক টিম এখনো কোনো স্পষ্ট সূত্র খুঁজে পায়নি। অমল স্যার, আপনাকে অনেক দিন বাদে দেখতে পেয়ে ভালো লাগলো। সব ঠিকঠাক চলছে তো? তোমার কাজ ঠিকঠাক চলছে তো? হ্যাঁ স্যার, বলছি যে স্যার, আপনার নতুন কোনো আবিষ্কার কি এই রহস্য ভেদ করতে কাজে আসবে? ডক্টর অমল সান্যাল, যিনি তার ল্যাবরেটরিতে বেশি সময়টাই কাটান, তার চোখচোরা দ্রুত আশিসের দিকে গেল। একটু মুচকি হেসে তিনি তার ব্যাগ থেকে তার বিশেষ বায়ো ইনফো স্ক্যানার যন্ত্রটা বের করে একটা সুইচ টিপলেন। এই যন্ত্রটা ডক্টর সান্যালের বহু বছরের গবেষণা এবং সাধনার ফসল, এবং এই যন্ত্রটি আবিষ্কারের জন্য উনি কিছুদিন আগেই বিজ্ঞান মহল থেকে একটি বিশেষ সম্মানে সম্মানিত হয়েছেন। এটা এতটাই সূক্ষ্ম যে বাতাসের অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা, এমনকি শব্দ তরঙ্গও শনাক্ত করতে পারে, যা সাধারণ কোনো ফরেন্সিক ল্যাবের পক্ষে সম্ভব নয়। এই যন্ত্রটি তার হাতে যেন এক জাদু কাঠি, যা অদৃশ্যকে দৃশ্যমান করে তোলে। রুদ্র নিবিষ্ট মনে দেবাঞ্জন সেনের মৃতদেহের দিকে তাকালো। মৃতদেহটি খাটের ওপর চিত হয়ে পড়ে রয়েছে। তার হাতে তখনও একটা খোলা বই ধরা। দেখে মনে হচ্ছিল যেন ঘুমোতে ঘুমোতেই মৃত্যু হয়েছে তার। ঘরের সমস্ত জানলা বন্ধ, এসি চলছিল। বাইরে থেকে জোর করে ভেতরে ঢোকারও কোনো চিহ্ন নেই, কারণ দরজাটাও ভেতর থেকেই বন্ধ ছিল। এই সব কিছুই পুলিশের প্রাথমিক ধারণাকে সমর্থন করছিল, কিন্তু রুদ্রর তীক্ষ্ণ দৃষ্টিতে তা ছিল এক বিশাল প্রশ্ন চিহ্ন। আশিস, হার্ট অ্যাটাক হলেও কিছু অসঙ্গতি আছে। মৃতদেহ খাটের উপর, হাতে খোলা বই, যেন ঘুমোতে ঘুমোতে মৃত্যু হয়েছে। কিন্তু এমন একজন সুস্থ সবল মানুষের হঠাৎ হার্ট অ্যাটাক, আর ঘরে এমন অস্বাভাবিক নীরবতা কেন? আমার সিক্সথ সেন্স বলছে যেন কেউ তড়িঘড়ি সবকিছু গুছিয়ে নিয়েছে। যা এখানে থাকার কথা ছিল সেটা সরিয়ে ফেলা হয়েছে। এটা কোনো স্বাভাবিক মৃত্যু নয়। রুদ্র চোখগুলো এবার পড়ার টেবিলে রাখা একটা সুদৃশ্য মার্বেল পেপারওয়েটের দিকে গেল। পেপারওয়েটটা দেখতে সাধারণ মনে হলেও রুদ্রর তীক্ষ্ণ দৃষ্টি তার নিচের অংশে একটা অস্বাভাবিকতা খুঁজে পেল। সে পেপারওয়েটটা তুলে দেখল, তারপর ডক্টর সান্যালের দিকে তাকিয়ে বলল, স্যার, এই পেপারওয়েটটার দিকে তাকান।
এর নিচে একটা অদ্ভুত দাগ, খুবই সূক্ষ্ম কিন্তু স্পষ্ট। এটা কি কোনো সাধারণ দাগ নাকি কোনো যন্ত্রের অংশ ছিল? মনে হচ্ছে যেন কোনো কিছু জোর করে খোলা হয়েছে বা কোনো যন্ত্র এখানে সংযুক্ত ছিল। ডক্টর সান্যাল দ্রুত ওনার ব্যাগ থেকে মাইক্রোস্কোপিক লেন্সটা বের করে দাগটা পরীক্ষা করলেন। রুদ্র, এটা দেখে মনে হচ্ছে কোনো বিশেষ যন্ত্রের সংযোগস্থল ছিল। এই 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 দাগগুলো না, মানে কোনো সাধারণ ঘষার চিহ্ন নয়। মনে হচ্ছে যেন কোনো যন্ত্র এখানে সংযুক্ত ছিল। এবং এবং পরে সরিয়ে নেওয়া হয়েছে। আর অদ্ভুত ব্যাপার হলো, ওই টেবিলে বাতাসে কিছু অদ্ভুত কণা ভাসছে, যা যা সাধারণ চোখে একদম দেখা যাচ্ছে না। কণা? কিন্তু ফরেন্সিক রিপোর্ট তো কোনো বিষক্রিয়ার লক্ষণ দেখায়নি। তারা রক্তে নমুনা পরীক্ষা করেছে, এমনকি পরিবেশের নমুনাও নিয়েছে, কিছুই মেলেনি। তাদের মতে দেবাঞ্জনবাবু হৃদরোগেই মারা গেছেন। ডক্টর সান্যাল ততক্ষণে বাতাস থেকে নমুনা সংগ্রহ করা শুরু করে দিয়েছেন। বায়ো ইনফোস্ক্যানার যন্ত্রটার ছোট্ট স্ক্রিনে কিছু সংখ্যা আর গ্রাফ ওঠানামা করতে লাগলো। ডক্টর সান্যালের মুখ গম্ভীর হয়ে উঠল। তার প্রতিটা নড়াচড়া ছিল নিখুঁত এবং উদ্দেশ্যপূর্ণ, যেন তিনি কোনো অদৃশ্য শত্রুর উপস্থিতি অনুভব করছেন। আশিস, তোমার ফরেন্সিক রিপোর্ট ঠিকই বলছে যে সাধারণ বিষক্রিয়ার লক্ষণ নেই, কিন্তু আমার বায়ো ইনফো স্ক্যানার ভিন্ন কথা বলছে। এই দাগটা একটা ক্ষুদ্র নির্গমকারী যন্ত্রের অংশ ছিল। আর বাতাসে আমি যে কণাগুলো পেয়েছি সেগুলো নিউরোটক্সিন পরিবারের অন্তর্ভুক্ত। আমি একে অ্যাসিডিয়া নাম দিয়েছি। এটি অত্যন্ত ধীর গতিতে বাতাসে মিশে গিয়ে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করে এবং ধীরে ধীরে হৃদযন্ত্রের কার্যক্ষমতা নষ্ট করে দেয়। ময়নাতদন্তে এর কোনো চিহ্ন পাওয়া যায় না, কারণ এটি রক্তে মিশে গিয়ে খুব দ্রুত বিলীন হয়ে যায়। ডক্টর সান্যালের কথায় ঘর জুড়ে এক পিনপতন নীরবতা নেমে এলো। ইন্সপেক্টর আশিসের চোখ হয়ে গেল বড় বড়। তার মুখের ভাব এক মুহূর্তেই বদলে গেল। তার অভিজ্ঞ চোখগুলো যেন এক নতুন ধরনের অপরাধীর মুখোমুখি হলো, যা তিনি আগে কোনোদিনও দেখেননি। রুদ্রের মুখে এক ধরনের তৃপ্তির হাসি দেখা গেল, যেন তার অনুমানই সঠিক প্রমাণিত হয়েছে। তার মানে এটা নিখুঁত খুন? দেবাঞ্জন সেনকে খুন করা হয়েছে? আর এই যন্ত্রটাই বা কিভাবে কাজ করে? হ্যাঁ, ঠিকই বলেছিস, এটা নিখুঁত খুন। এই বিষ কিন্তু তৈরি করা সহজ নয়। এর জন্য উচ্চমানের বায়োকেমিস্ট্রির জ্ঞান দরকার। আর এই ধরনের ছোট নির্গমনকারী যন্ত্র বানানো সবার পক্ষে সম্ভব নয়। এটা একটা পাকা মাথার কাজ। আমার মাথায় তখন হাজারো প্রশ্ন ঘুরছে। এমন বিষাক্ত কণা কিভাবে ব্যবহার করা হলো? আর এর পেছনে কার উদ্দেশ্য থাকতে পারে? কেমিক্যালস কোম্পানির মালিক, তার মানে ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বিতা কি, নাকি পারিবারিক কোনো গোপন শত্রুতা? এই নিখুঁত খুনের পেছনের আসল উদ্দেশ্য কি, সেটাই এখন আমাদের খুঁজে বের করতে হবে। ডাক্তার সান্যালের আবিষ্কার আমাদের হাতে এক অমোঘ অস্ত্র তুলে দিয়েছে। এখন কেবল সূত্র ধরে এগিয়ে যাওয়ার পালা। এই মুহূর্তে আমাদের সামনে কয়েকজন সম্ভাব্য সন্দেহভাজন ভেসে উঠল, যাদের মোটিভ ভিন্ন হলেও দেবাঞ্জন সেনের মৃত্যুর সাথে তাদের যোগসূত্র থাকলেও থাকতে পারে। প্রথমত দেবাঞ্জন সেনের স্ত্রী মীরা সেন, যার সাথে ওনার দাম্পত্য কলহ ছিল এবং তার অতীত রহস্যময়। দ্বিতীয়ত দেবাঞ্জন সেনের প্রধান ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী কৌশিক রায়, যার ব্যবসা দেবাঞ্জন সেনের সাফল্যের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তৃতীয়ত প্রীতি দত্ত, দেবাঞ্জন সেনের প্রাক্তন ব্যক্তিগত সহকারী, যার কাজ ছিল মূলত বিভিন্ন ভেন্ডারের কাছ থেকে দেবাঞ্জন সেনের কাছে প্রয়োজনীয় জিনিস পার্সেল করে পৌঁছে দেওয়া, কিন্তু তাকে দেবাঞ্জন সেন সম্প্রতি অন্যায়ভাবে বরখাস্ত করেছিলেন। চতুর্থত ডক্টর রেখা চ্যাটার্জি, দেবাঞ্জন সেনের কোম্পানির প্রধান বায়োকেমিস্ট, যার গবেষণার কৃতিত্ব দেবাঞ্জন সেন নিজে নিতে চেয়েছিল। এবং শেষজন কিশোর সাহা,
দেবাঞ্জন সেনের ব্যক্তিগত ব্যাংকার, যার সাথে দেবাঞ্জন সেনের গোপন আর্থিক লেনদেন থাকতে পারে। এই 5 জনের মধ্যে যে কে প্রকৃত খুনি তা খুঁজে বের করাই এখন আমাদের প্রধান লক্ষ্য। আমরা প্রথমেই যাই দেবাঞ্জন সেনের স্ত্রী মীরা সেনের কাছে। তার চোখ মুখ দেখে শোকার্তর চেয়ে ভয়ার্ত লাগছিল বেশি। রুদ্র হাত জোড় করে নমস্কার করে বলল, নমস্কার, আমি রুদ্র, শেখর রুদ্র বাগচি। আপনার স্বামী দেবাঞ্জন সেনের মৃত্যু সম্পর্কে কিছু জিজ্ঞাসাবাদ করার ছিল। হ্যাঁ বলুন। তবে আমি একটা কথাই বলবো, ওর মৃত্যু হওয়ার কথা ছিল না। হঠাৎ করে কি যে হয়ে গেল। আপনি কি এটা স্বাভাবিক মৃত্যু মনে করেন? মানে কি বলতে চাইছেন আপনি? স্বাভাবিক মৃত্যু ছাড়া আর কি? পুলিশ থেকে শুরু করে ফরেনসিক টিম সবাই এটাকে হার্ট অ্যাটাক বলছে। তাহলে এখানে অস্বাভাবিকতার কি আছে? কিন্তু এখানে আসার আগে আমি দেবাঞ্জন সেনের ক্লিনিক্যাল রিপোর্ট দেখেছি, যেখানে স্পষ্টতই উল্লেখ আছে উনি রেগুলার চেক আপ করাতেন এবং নিয়ম মাফিক জীবনযাপন করতেন। হ্যাঁ, এটা ঠিক যে ওনার দুশ্চিন্তার অনেক কারণ ছিল, যার জন্য এই হার্ট অ্যাটাক হওয়াটা খুব একটা অস্বাভাবিক ব্যাপার নয়। কিন্তু তারপরেও এমন কিছু অসঙ্গতি আমরা খুঁজে পেয়েছি যেগুলো দেখার পর এটাকে স্বাভাবিক মৃত্যু বলতে একটু দ্বিধাবোধ হচ্ছে। সে আপনাদের অনেক কিছুই মনে হতেই পারে, তবে আমি মনে করি নিয়তি ওকে আমার কাছ থেকে টেনে নিয়েছে। নিয়তি? বেশ বেশ। আচ্ছা, আপনার স্বামীর সাথে আপনার সম্পর্ক তো শুনেছি খুব একটা ভালো ছিল না, এটা কি সত্যি? আপনি যা শুনেছেন ঠিকই শুনেছেন। আসলে ওর ব্যবসা, সম্পত্তি, প্রতিপত্তি নিয়ে এতটাই মত্ত ছিল যে আমার দিকে তাকানোর সময়টুকু পর্যন্ত ওর কাছে ছিল না। যে লোক একদিন আমার রূপ দেখে সবসময় মুগ্ধ হয়ে থাকতো, সেই লোকটাই প্রতিপত্তির চক্করে আমার যে কোনো অস্তিত্ব আছে তার জীবনে, সেই কথাটাই পুরো ভুলে গিয়েছিল। তাহলে তো দেবাঞ্জন সেনের মৃত্যুতে আপনার খুব একটা দুঃখ হওয়ার কথা নয়। এ আবার কি ধরনের কথাবার্তা? হতেই পারে আমাদের সম্পর্ক ঠিকঠাক ছিল না, কিন্তু যতই হোক ও তো আমার স্বামী। আজব ধরনের কথাবার্তা বলছেন তো আপনি। বেশ, আচ্ছা, গতকাল দেবাঞ্জন সেনের মৃত্যুর রাতে আপনি কোথায় ছিলেন? আমি আমার ঘরেই ছিলাম। পার্টির পর সে যে আমার সঙ্গে এক ঘরে থাকতে পারতো না তা আমি খুব ভালো করেই জানতাম, তাই আমি আলাদা ঘরে ছিলাম। বেশ, আচ্ছা ম্যাডাম, আপনার ফোনটা আমাদের জমা দেবেন প্লিজ। এই কথা শুনে যেন বেশ অসন্তুষ্ট হয় মীরা সেন, কিন্তু তবুও সে নিজের ফোনটা রুদ্রের দিকে এগিয়ে দেয়। এরপর আমরা সরাসরি ডক্টর স্যান্যালের ল্যাবরেটরিতে চলে আসি। ল্যাবের ভেতরে ঢুকতেই কেমন একটা অদ্ভুত ঠান্ডা রাসায়নিক আর ইলেকট্রনিক যন্ত্রপাতির মিশ্র গন্ধ নাকে এলো। চারদিকের কাঁচের টেস্ট টিউব, বিকার, কম্পিউটার স্ক্রিনে ভেসে থাকা জটিল সব ডেটাগ্রাফ আর অদ্ভুত দেখতে যন্ত্রপাতির ভাণ্ডার। এটাই ডক্টর স্যান্যালের জগৎ, যেখানে সাধারণ চোখ যা দেখে না তার যন্ত্র সেটাই খুঁজে বার করে। এই ঘরটা যেন আমাদের জন্য এক গবেষণাগার, যেখানে প্রতিটা সূত্র এক নতুন রহস্যের দরজা খুলে দেয়। ডক্টর স্যান্যাল তখন তার বিশাল কম্পিউটার স্ক্রিনের সামনে বসেছিলেন। তার চোখগুলো স্ক্রিনের ওপর দিয়ে দ্রুত ঘুরে যাচ্ছিল। উনি মাথা নাড়তে নাড়তে বললেন, অনেক অনেক কঠিন পথ পাড়ি দিতে হবে রুদ্র। বেশ ভালোই বুঝতে পারছি সেটা। স্যার, মীরা সেনের দাম্পত্য কলহ, কৌশিক রায়ের ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বিতা আর প্রীতি দত্তের প্রতিশোধ এবং আর্থিক সমস্যা সবারই মোটিভ আছে, কিন্তু আপনার দেওয়া তথ্য অনুযায়ী অ্যাসিডিয়া বিষের ধরন এবং বায়ো ইনফো স্ক্যানার যন্ত্রের ব্যবহারের জন্য যে বিশেষ জ্ঞানের প্রয়োজন, তাতে ডক্টর রেখা চ্যাটার্জি কিন্তু সবচেয়ে এগিয়ে থাকবে। হ্যাঁ রুদ্র, তুমি ঠিকই বলেছ, তবে আমার কাজ এখন শেষ।
এবার তোমার কাজ শুরু করো। এতজন সন্দেহভাজনের মধ্যে প্রকৃত খুনি কে, এটা এটা তোমাকেই চিহ্নিত করতে হবে। সে তো বুঝতেই পারছি। আচ্ছা স্যার, এই অ্যাসিডিয়া নামটা কিন্তু বেশ অদ্ভুত। এটা কাজ কিভাবে করে? বেশ ভালো একটা প্রশ্ন। বেশ, তাহলে শোনো সুজিত, এই বিষের কণাগুলো এতটাই ছোট যে এদের ন্যানো পার্টিকেল বলা হয়। মানুষের শ্বাস প্রশ্বাসের সঙ্গে এই কণাগুলো ফুসফুসে প্রবেশ করে রক্তে মিশে যায়। এরপর তারা ধীর গতিতে স্নায়ুতন্ত্রের ওপর আক্রমণ করে। বিশেষ করে এরা মস্তিষ্কের সেই অংশকে নিষ্ক্রিয় করে দেয় যা হৃৎপিণ্ডের স্পন্দন নিয়ন্ত্রণ করে। অর্থাৎ ধীরে ধীরে হৃৎপিণ্ডের কার্যক্ষমতা কমতে থাকে যতক্ষণ না সেটা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। যেহেতু এই প্রক্রিয়াটা ধীরে ঘটে এবং কণাগুলো রক্তে মিশে খুব দ্রুত বিলীন হয়ে যায়, তাই পোস্টমর্টমে এর কোনো প্রচলিত চিহ্ন পাওয়া যায় না। রক্তে বিষের কোনো রেসিডিউ থাকে না, কারণ এটি কোষের ভেতরে মিশে গিয়ে বিপাক প্রক্রিয়ার অংশ হয়ে যায়। এটাই এর নিখুঁত হওয়ার রহস্য। তাহলে পেপার ওয়েটের নিচে থাকা যন্ত্রটা কি এই অ্যাসিডিয়া নির্গত করত? হ্যাঁ, একদম একদম ঠিক ধরেছ রুদ্র। সেই যন্ত্রটি ছিল একটি ক্ষুদ্র বায়ু চাপ নিয়ন্ত্রিত ডিফিউজার, যা আমি সাইলেন্ট হুইসপার নাম দিয়েছি। এটা দেখতে সাধারণ একটা ইলেকট্রনিক যন্ত্রের মতো হলেও এর ভেতরে একটি ছোট প্রকোষ্ঠ আছে, যেখানে এই বিষাক্ত কণাগুলো তরল আকারে সংরক্ষিত থাকে। যখন এটা সক্রিয় করা হয় তখন একটি মাইক্রো পাম্পের সাহায্যে তরলটি খুব সূক্ষ্মভাবে বায়বীয় কণায় রূপান্তরিত হয়ে বাতাসে ছড়িয়ে যায়। এই কণাগুলো এতটাই হালকা যে ঘরের স্বাভাবিক বায়ু প্রবাহে তা দ্রুত মিশে যায়। খুনি সম্ভবত দেবাঞ্জন সেন যখন ঘুমিয়েছিলেন তখন যন্ত্রটি সক্রিয় করেছিল। এজন্য খুব বেশি সময়ের প্রয়োজন হয় না, হয়তো 10 থেকে 15 মিনিট। যন্ত্রটি অতি সামান্য শব্দ করে, যা গভীর ঘুমে থাকা কোনো মানুষের পক্ষে শোনা অসম্ভব। একবার বিষ নির্গত হওয়ার পর যন্ত্রটিকে সরিয়ে নিলেও কোনো প্রমাণ থাকে না। এই সাইলেন্ট হুইসপার তৈরি করা বা সঠিকভাবে পরিচালনা করার জন্য শুধু বায়োকেমিস্ট্রি নয়, অ্যাডভান্সড ইঞ্জিনিয়ারিং এরও জ্ঞান থাকা চাই। ফরেন্সিক ল্যাবের কাছে এই যন্ত্রের অস্তিত্ব প্রমাণ করা অসম্ভব ছিল, কারণ খুনি হয়তো এটি সরিয়ে ফেলেছে। ডক্টর সান্যালের এই বিশদ ব্যাখ্যা শুনে ডক্টর রেখা চ্যাটার্জির প্রতি রুদ্রের সন্দেহ আরও দৃঢ় হল। তার বায়োকেমিস্ট্রির জ্ঞান এবং দেবাঞ্জন সেনের কোম্পানির প্রধান বায়োকেমিস্ট হিসেবে তার এই বিষয় নিয়ে পড়াশোনা এখন সম্পূর্ণ ভিন্ন এক অর্থ বহন করছিল। একজন উচ্চশিক্ষিত বায়োকেমিস্ট হিসেবে তার এই ধরনের বিষ সম্পর্কে জ্ঞান থাকাটা অস্বাভাবিক কিছু নয়। এমনকি এমন একটি জটিল যন্ত্র তৈরি বা অন্তত এর কার্যপ্রণালী সম্পর্কে জানার সম্ভাবনাও ওনার ক্ষেত্রেই বেশি। মীরা সেন একজন গৃহিণী, কৌশিক রায় একজন ব্যবসায়ী, প্রীতি দত্ত একজন সহকারী এবং কিশোর সাহা হচ্ছেন একজন ব্যাংকার। তাদের কারোরই এই ধরনের গভীর বৈজ্ঞানিক জ্ঞান থাকার সম্ভাবনা খুবই কম। রুদ্র ডক্টর রেখা চ্যাটার্জির অতীত খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। তার পড়াশোনার রেকর্ড, তার গবেষণার বিষয়বস্তু, এমনকি তার ব্যক্তিগত ল্যাবরেটরির সরঞ্জাম। আমরা জানতে পারলাম তার উচ্চশিক্ষা ছিল নিউরোটক্সিন গবেষণা সংক্রান্ত এবং তার ল্যাবরেটরিতে এই ধরনের কাজ করার মতো উন্নত সরঞ্জামও ছিল। এই তথ্যটা ডক্টর রেখা চ্যাটার্জির দিকে আরও বেশি করে সন্দেহের তীর ছুঁড়ে দিচ্ছিল। রুদ্র বলল, ডক্টর রেখা চ্যাটার্জির মোটিভটা পরিষ্কার। তার গবেষণা দেবাঞ্জন সেন নিজের নামে করে নিতে চেয়েছিল, কিন্তু এই ধরনের জটিল এবং বুদ্ধিদীপ্ত খুন, তাও এমন একটি বিজ্ঞানসম্মত উপায়ে, এটা কেবল তীব্র ঘৃণা এবং প্রতিশোধের স্পৃহাতেই সম্ভব। ডক্টর চ্যাটার্জি তার গবেষণার প্রতি যে আবেগ ধারণ করতেন, তা যদি কেউ কেড়ে নিতে চায় তবে তার প্রতিক্রিয়া এমন চরম হতে পারে। কিন্তু বিষটা পেল কোথায়? এমন বিরল বিষ কালোবাজারে কিন্তু সবসময় পাওয়া যায় না। এর জন্য বিশেষ যোগাযোগের প্রয়োজন। হতেও তো পারে যে প্রীতি দত্ত বিভিন্ন ভেন্ডার থেকে যে পার্সেলগুলো দেবাঞ্জন সেনের কাছে পাঠাতো, সেগুলোর সাথে এই বিষের হয়তো কোনো যোগসূত্র আছে, নাকি দেবাঞ্জন সেন নিজেই এই বিষ নিয়ে গবেষণা করছিল।
সেটাই বড় প্রশ্ন। এই ধরনের বিষ তৈরি করা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। এর জন্য অত্যন্ত উন্নত ল্যাব এবং রাসায়নিকের যোগান প্রয়োজন। হয়তো সেটা গোপনে তৈরি করা হয়েছে। আর যদি ডক্টর রেখা চ্যাটার্জি নিজে তৈরি নাও করে থাকেন, তবে তাকে কেউ সরবরাহ করেছে। সে যেই হোক, সেও এই খুনের সহায়ক। প্রীতি দত্তর ব্যাপারটা কিন্তু গুরুত্বপূর্ণ। দেবাঞ্জন সেনের যদি কোনো গোপন ল্যাব থাকে, তবে সেখানেই এই বিষ তৈরি বা সংরক্ষণ করা হয়ে থাকতে পারে। আমাদের সামনে এখন ডক্টর রেখা চ্যাটার্জি প্রধান সন্দেহভাজন। তার শিক্ষা, তার মোটিভ এবং এখন ডক্টর সান্যালের বৈজ্ঞানিক বিশ্লেষণ সবকিছুই তার দিকেই ইঙ্গিত করছে। কিন্তু শেষ প্রমাণ, অর্থাৎ সেই সাইলেন্ট হুইসপার যন্ত্রটি এখনো উধাও। খুনি নিশ্চয়ই সেটি নিখুঁতভাবে সরিয়ে ফেলেছে। তবে আমরা জানি যে নিখুঁত খুন বলে আদেও কিছু হয় না। কোথাও না কোথাও একটা ভুল রয়েই যায়। পরদিন সকাল থেকেই আমরা যথারীতি দুটি বিষয় নিয়ে কাজ শুরু করলাম। ইন্সপেক্টর আশিস আমাদের সাথে পূর্ণ সহযোগিতা করেছিল। প্রথমে আমরা ডক্টর রেখা চ্যাটার্জিকে জিজ্ঞাসাবাদ করার সিদ্ধান্ত নিলাম। আশিস তাকে থানায় ডেকে পাঠালো। রুদ্র এবং আমি সেই জিজ্ঞাসাবাদের সময় উপস্থিত ছিলাম। ডক্টর চ্যাটার্জির মুখে একটা চাপা বিরক্তি ছিল, যেন ওনাকে এখানে আসতে বাধ্য করায় উনি বেশ বিরক্ত। নমস্কার ডাক্তার চ্যাটার্জি, আমি শেখর রুদ্র বাগচি। নমস্কার। এভাবে এখানে আপনাকে ডেকে আনার জন্য দুঃখিত। এটা আমাকে এখানে আসতে বলার আগে ভেবে দেখা উচিত ছিল। এখন এসব বলে কি লাভ? বুঝলাম। একজন মানুষ হার্ট অ্যাটাকে মারা গেলেন, তারপর এখানে আমাকে ডেকে আনার কারণ বুঝলাম না। তার উপর এখন কাটা ঘায়ে নুনের ছিটা দেওয়ার মতো কথা বলছেন যে আমি দুঃখিত। বাহ! আর আমি যদি বলি যে মিস্টার সেন খুন হয়েছেন? হোয়াট? মানে ঠিক বুঝলাম না। সে কারণেই তো আপনাকে এখানে ডেকে আনা। দেখুন মিস্টার বাগচি, আপনি এগুলো কি বলছেন কিছুই বুঝতে পারছি না। আমি কিন্তু এই ব্যাপারে কিচ্ছু জানি না। আমাকে বেকার সন্দেহ করছেন আপনারা। ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি। এভাবে আপনি কথা বলতে পারেন না। বেশ বেশ বেশ, আসলে না থাক, মূল কথায় আসি। আপনার সাথে মিস্টার সেনের সম্পর্ক কেমন ছিল? আমাকে এখানে ডেকে আনলেন, অর্থাৎ কিছুই আপনার অজানা নয়। তাহলে কেন অযথা এসব প্রশ্ন করছেন? প্লিজ কাম টু দি পয়েন্ট। ডক্টর চ্যাটার্জি, আমরা আপনার বায়োকেমিস্ট্রি ডিগ্রি এবং আপনার বিশেষ গবেষণার বিষয়ে খোঁজ নিয়েছি। আপনার নিউরোটক্সিন গবেষণা এবং অ্যাসিডিয়ার মতো বিষ তৈরি বা সাইলেন্ট হুইসপারের মতো যন্ত্র সম্পর্কে আপনার পক্ষে জ্ঞান অর্জন করা অসম্ভব ছিল না। দেবাঞ্জন সেন আপনার গবেষণার ক্রেডিট কেড়ে নিতে চেয়েছিল, তাই না? হ্যাঁ, আমি বায়োকেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করেছি এবং নিউরোটক্সিন নিয়ে আমার কিছু কাজও আছে। দেবাঞ্জন সেন একজন বিশ্বাসঘাতক ছিল। সে আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ গবেষণাটি নিজের নামে করে নিতে চেয়েছিল। কিন্তু তাই বলে আমি খুন করব? আমি বরং আইনি পথে লড়েছিলাম। তার মৃত্যুর 2 দিন আগেও আমার সাথে তার আইনজীবীদের এ বিষয় নিয়ে বৈঠক হয়েছিল। আমি তাকে ঘৃণা করতাম ঠিকই, কিন্তু খুন করার মতো মানসিকতা আমার ছিল না। তাছাড়া আমার গবেষণা জনস্বার্থে তৈরি, কোনো বিষ তৈরির জন্য নয়। ঠিক আছে, আপনি আজকে আসতে পারেন, তবে প্রয়োজন পড়লে আবারও আপনার সাথে কথা বলতে হতে পারে। ধন্যবাদ, তবে সেটা আমার বাড়িতে কিংবা অফিসে। ও হ্যাঁ, একটা কথা বলা হলো না। মিস্টার রায়, অর্থাৎ কৌশিক রায়, আমাকে হায়ার করতে চেয়েছিলেন এবং অ্যাসিডিয়া তৈরি করতে চেয়েছিলেন। ওনার কণ্ঠস্বরে একটা যুক্তি ছিল, কিন্তু চোখে একটা চাপা জেদ লক্ষ্য করলাম। উনি কি সত্যিই নির্দোষ, নাকি ওনার বৈজ্ঞানিক জ্ঞানকে ব্যবহার করে নিজেকে আড়াল করার চেষ্টা করছেন? আমি এই জটিল মনস্তত্ত্বটাই বোঝার চেষ্টা করছিলাম। আর কৌশিক রায়ের ব্যাপারে যে শেষ তথ্যটা ডক্টর চ্যাটার্জি দিয়ে গেলেন,
তাতে নিমেষের মধ্যে সন্দেহের তীরটা যেন মিস্টার রায়ের দিকে চলে গেল। এরপর আমরা দেবাঞ্জন সেনের ব্যক্তিগত ব্যাংকার কিশোর সাহার সাথে কথা বললাম। কিশোর সাহা একজন শান্ত হিসেবি মানুষ। উনি প্রতিটা কথা খুবই মেপে বলেন। ওনার অফিসে ঢুকতেই একটা টাকার গন্ধ যেন নাকে এলো, যা রুদ্রের মধ্যবিত্ত সত্তাকে খুব একটা টানে না। নমস্কার মিস্টার সাহা, আমি গোয়েন্দা শেখর রুদ্র বাগচি। ভিতরে আসতে পারি? হ্যাঁ, আসুন আসুন, বসুন। দেবাঞ্জন সেনের মৃত্যুর ব্যাপারে কিছু কথা ছিল, বলা যেতে পারে? হ্যাঁ, শিওর, বলুন। আপনি দেবাঞ্জন সেনের ব্যক্তিগত ব্যাংকার, তার সমস্ত আর্থিক লেনদেন সম্পর্কে আপনি ওয়াকিবহাল। দেবাঞ্জন সেনের কি সম্প্রতি কোনো বড় অঙ্কের গোপন লেনদেন ছিল? কোনো অবৈধ অর্থ পাচারের ঘটনা? না, এরকম কোনো ব্যাপার কিন্তু আমার জানা নেই। কারণ দেবাঞ্জন সেনের সমস্ত লেনদেন ছিল বৈধ এবং নিয়ম মেনে। কোনো অবৈধ লেনদেনের সাথে আমি জড়িত নেই, বা দেবাঞ্জন সেনও জড়িত নেই। তিনি একজন সফল ব্যবসায়ী ছিলেন এবং তার অর্থ ছিল বৈধ উপার্জনের। কিন্তু ব্যক্তিগত লেনদেনের বিষয়ে আমি কিছু বলতে পারবো না, কারণ তা ক্লায়েন্টের গোপনীয়তার অংশ। আশা করি আপনি বুঝতে পারছেন। তবে হ্যাঁ, সাম্প্রতিক সময়ে তিনি একটি বড় অঙ্কের অর্থ অন্য একটি অ্যাকাউন্টে স্থানান্তরিত করতে চাইছিলেন, যার উদ্দেশ্য কিন্তু তিনি আমাকে জানিয়ে যাননি। অন্য অ্যাকাউন্ট? কোথায় আর কেন? এই স্থানান্তরের সঙ্গে আপনার কোনো ব্যক্তিগত লাভ ছিল কি? আমার এখানে কেন লাভ থাকবে? ওনার টাকা উনি লেনদেন করবেন, সেখানে আমার কি বলতে পারেন? আর কোন অ্যাকাউন্ট বা কোথায় আমি কি করে জানবো? আমি কিছুই জানি না এইসব সম্পর্কে। তবে আপনার নিজের ব্যাংক অ্যাকাউন্টের গতিবিধি কিন্তু অন্য কথা বলছে, আর সম্প্রতি খুব অস্বাভাবিক দেখা যাচ্ছে মিস্টার সাহা। দেবাঞ্জন সেনের মৃত্যুর পর আপনার আর্থিক অবস্থা বেশ ভালো হয়েছে, এমন খবরও আমাদের কাছে এসেছে কিন্তু। আরে কি যাতা বলছেন এসব আপনি? অদ্ভুত তো মশাই। আপনি অফিসে আসতে চাইলেন, আমার সঙ্গে দেখা করতে চাইলেন, দেখা করলাম। আপনি যা জানতে চাইছেন সেটাও বলছি, কিন্তু তারপর এইসব অযথা আমাকে কেন ব্লেম করছেন আমি তো বুঝতে পারছি না। আরে চটে যাচ্ছেন কেন মশাই? এমনি বললাম। আচ্ছা, আজ উঠি। লক্ষ্য করলাম কিশোর সাহার মুখ কিন্তু ফ্যাকাশে হয়ে গেছে। সে অস্বস্তিতে বারবার তার ঘড়ি দেখতে লাগলো। তার নীরবতা নিজেই একটা উত্তর দিচ্ছিল। সে হয়তো সরাসরি খুনের সাথে জড়িত নয়, কিন্তু দেবাঞ্জন সেনের আর্থিক কেলেঙ্কারির সাথে তার একটা গোপন যোগসূত্র ছিল, যা খুনের একটি মোটিভ হলেও হতে পারে। এরপর আমরা আবার প্রীতি দত্তের সাথে দেখা করলাম। সে এবার আরো বেশি নার্ভাস মনে হলো। তার চোখে ভয়ের ছাপ স্পষ্ট। নমস্কার মিস দত্ত, আমি শেখর রুদ্র বাগচি। হ্যাঁ জানি, আপনি দেবাঞ্জন স্যারের মৃত্যুর ব্যাপারে তদন্ত করছেন। বাহ, খবর এত দূর পৌঁছে গেছে, বেশ। আচ্ছা, আপনি পুলিশের কাছে বলেছিলেন দেবাঞ্জন সেনের একটি গোপন ল্যাব ছিল এবং উনি আপনাকে দিয়ে কিছু সন্দেহজনক পার্সেল আনা নেওয়া করাতেন। সেই ল্যাবটি কোথায় ছিল এবং পার্সেলগুলোর ভেতরে কি ছিল বলে আপনার ধারণা? হ্যাঁ, একটা গোপন ল্যাব ছিল। সেটা শহরের উপকণ্ঠে একটা পুরনো জীর্ণ গুদাম ঘরের ভেতরে। দেবাঞ্জন স্যার আমাকে কঠোরভাবে নির্দেশ দিয়েছিলেন কাউকে যেন এ ব্যাপারে না বলি। পার্সেলগুলোর ভেতরে কি ছিল তা আমি জানি না, সেগুলো খুব সতর্কভাবে মোড়ানো থাকতো, কিন্তু গন্ধটা মাঝে মাঝে একটা অদ্ভুত রাসায়নিক গন্ধ পেতাম, একদম নতুন ধরনের গন্ধ, যা আমি আগে কখনো পাইনি। আমি ভয় পেতাম। সত্যি আপনি জানেন না যে ভিতরে কি থাকতো? বিশ্বাস করুন, সত্যি বলছি, আমি জানি না। বেশ, ঠিক আছে, পরে আবার জিজ্ঞাসাবাদের জন্য আসতে পারি। প্রীতি দত্তর দেওয়া তথ্য আমাদের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করল।
দেবাঞ্জন সেনের গোপন ল্যাব। এই ল্যাবই হয়তো সমস্ত রহস্যের কেন্দ্রবিন্দু। এরপর আমরা রওনা হলাম কৌশিক রায়ের অফিসের উদ্দেশ্যে, কারণ উনিও প্রাইম সাসপেক্ট। আমরা কৌশিক রায়ের অফিসে ঢুকতেই সামনে রিসেপশন চোখে পড়ল। রিসেপশনিস্টের সাথে কথা বলে মিস্টার রায়ের অনুমতি নিয়ে আমরা ওনার কেবিনে প্রবেশ করলাম। আসুন ইন্সপেক্টর, বসুন। আপনারাও বসুন। নমস্কার মিস্টার রায়, পরিচয় করিয়ে দিই। ইনি হলেন গোয়েন্দা শেখর রুদ্র বাগচি, আর পাশে গোয়েন্দা মানে? দেখুন ইন্সপেক্টর, আমি তো আপনার আসার কথা শুনেই অবাক হয়েছিলাম প্রথমে, এখন আবার সাথে করে গোয়েন্দা নিয়ে এসেছেন। মতলবটা কি আপনার? হ্যাঁ, আর পাশে ইনি কে? শার্লক হোমস নাকি? ইন্সপেক্টর আশিস আরো কিছু বলতে যাচ্ছিল, রুদ্র তার আগেই ওকে থামিয়ে দিয়ে বলল, নমস্কার, আমি শেখর রুদ্র বাগচি, নেশায় গোয়েন্দা, আর পাশে আমার বন্ধু শ্রী সুজিত বন্দ্যোপাধ্যায়, পেশায় লেখক। বেশ, তা লেখক নিয়ে এসেছেন কি আমার বায়োগ্রাফি লেখার জন্য? অদ্ভুত কীর্তন দেখছি। উফ, আপনি অযথা উত্তেজিত হচ্ছেন মিস্টার রায়, আর আপনার বায়োগ্রাফি লিখতে এখানে কেউ আসেনি, এসেছি মিস্টার সেনের খুনের তদন্ত করতে। নাও ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড মিস্টার রায়। আরো ভেঙে বলবো? কি খুন? মানে হার্ট অ্যাটাকে? না, হার্ট অ্যাটাক নয়, ওনাকে খুন করা হয়েছে, আর আপনি প্রাইম সাসপেক্ট। এবার যা যা জিজ্ঞেস করব উত্তর দেবেন আশা করি। হ্যাঁ, বলুন, কিভাবে আমি সাহায্য করতে পারি? কিন্তু বিশ্বাস করুন মিস্টার বাগচি, আমি কিন্তু খুন করিনি। আমি নিজেই জানতাম না যে এটা মার্ডার কেস। আমি তো টিভিতে দেখেছিলাম হার্ট অ্যাটাক। যতক্ষণ না পর্যন্ত আসল খুনিকে আমি পাকড়াও করছি, ততক্ষণ পর্যন্ত তো আপনি আমার সন্দেহের তালিকাতেই থাকবেন। আমি বুঝতে পারছি, কিন্তু আমি নির্দোষ। আপনার সাথে তো মিস্টার সেনের সম্পর্ক একদম ভালো ছিল না। বিজনেস রাইভালরি থাকতেই পারে, সে অনেক রাইভাল ছিল, কিন্তু আপনার সাথে সম্পর্ক খুবই খারাপ ছিল। এমনকি ওনার প্রাণ নেওয়ারও হুমকি দিয়েছিলেন। হ্যাঁ, আমি হুমকি দিয়েছিলাম, রাগের মাথায় বলে ফেলেছিলাম আমি। কিন্তু খুন করা আমার পক্ষে সম্ভব নয় মিস্টার বাগচি। আপনি এত কিছু জানেন যখন, তাহলে এটাও তো জানেন যে মিস্টার সেন কিরকমের মানুষ ছিলেন। ও সরি, মানুষ বলা ভুল, উনি একটা অমানুষ ছিলেন। উনিও ধোয়া তুলসী পাতা ছিলেন না, কিন্তু আপনি তো অ্যাসিডিয়া তৈরি করতে চেয়েছিলেন, এবং সেই কারণে ডক্টর চ্যাটার্জিকে হায়ার করতে চেয়েছিলেন। আপনি ঠিকই বলেছেন, কিন্তু এটা তো বিজনেস ডাইভারিতে চলতেই থাকে। একজন হাইলি এডুকেটেড মহিলাকে আমি আমার কোম্পানিতে আনতে চেয়েছি যাতে আমি মিস্টার সেনকে বিট করতে পারি। দেবাঞ্জন সেন অন্যায়ভাবে ডক্টর চ্যাটার্জির ক্রেডিট নিজের নামে করে নিতে চাইছিল, আর আমি সেখানে চেয়েছিলাম ডক্টর চ্যাটার্জি আমার কোম্পানির হয়ে সেই অ্যাসিডিয়া প্রডিউস করুক এবং নিজের সম্মান রক্ষা করুক। এখানে ভুল কোথায় মিস্টার বাগচি? ঠিক আছে, আজ আমরা উঠি। তারপর রুদ্র ঠিক করল যে প্রীতি দত্তের দেওয়া সেই ঠিকানায় আমাদের একবার যাওয়া দরকার। আমরা দ্রুত ডক্টর সান্যাল এবং ইন্সপেক্টর আশিসকে নিয়ে প্রীতির দেখানো সেই পুরনো গুদাম ঘরের দিকে রওনা হলাম। গুদামঘরটি শহরের কোলাহল থেকে অনেকটা দূরে একটি নির্জন এলাকায় অবস্থিত। বাইরে থেকে দেখলে মনে হবে এটি একটি পরিত্যক্ত জায়গা। ভেতরে ঢুকতেই একটা স্যাঁতস্যাঁতে গন্ধ নাকে এলো। আশিসবাবুর নির্দেশে পুলিশ গুদামঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করল। ভেতরে ঢুকতেই আমাদের চোখ রীতিমতো কপালে উঠল। এটি কোনো সাধারণ গুদামঘর নয়, কিন্তু সন্দেহ করার মতো কিছু চোখে পড়ছিল না আমাদের। প্রতিটা ছোটখাটো জিনিস পর্যবেক্ষণ করতে করতে রুদ্র এক জায়গায় থামল। কি হলো ভাই, ওখানে কি দেখছিস এভাবে? দাঁড়া, এটা স্বাভাবিক লাগছে না। মন বলছে
এখানে কিছু আছে। রুদ্র এগিয়ে গিয়ে দেওয়ালে টোকা মারতেই একটা ফাঁপা আওয়াজ হলো। বুঝতে বাকি রইল না যে কিছু একটা খটকা লাগার মতো ব্যাপার এখানে অবশ্যই আছে। দেওয়ালে একটু ঠেলা দিতেই একটা ক্যাচ ক্যাচে শব্দ হয়ে ফাঁকা দেওয়ালটা বেশ কিছুটা পেছনে চলে গেল। তারপর সেখান থেকেই আবিষ্কার হলো দেওয়ালের আড়ালে একটি গোপন দরজা আছে, যা খুলে ভেতরে প্রবেশ করতেই আমরা একটি অত্যাধুনিক ল্যাবরেটরি দেখতে পেলাম। কাঁচের সরঞ্জাম, কম্পিউটার, রেফ্রিজারেটর এবং বিভিন্ন ধরনের রাসায়নিকের বোতল, সবই অত্যন্ত সুবিন্যস্তভাবে সাজানো। এই ল্যাব দেখে মনে হলো দেবাঞ্জন সেন কেবল একজন ব্যবসায়ী ছিলেন না, তিনি একজন গভীর গবেষকও ছিলেন এবং এখানে হয়তো কোনো কিছুর গোপন গবেষণা চালাচ্ছিলেন। ভাই আশিস, দেবাঞ্জন সেনের এই গোপন ল্যাবের কথা কেউ জানতো না? সেখানে করছিলটা কি? না, এই ল্যাবের ব্যাপারে আমাদের কাছে কোনো তথ্য ছিল না। দেবাঞ্জন সেন তার ব্যক্তিগত জীবন এবং ব্যবসায়িক গোপনীয়তা নিয়ে খুব সতর্ক ছিলেন। এই ল্যাব যে এত অত্যাধুনিক তা কল্পনাও করিনি। ডক্টর স্যানালের চক্ষুজোড়া রীতিমতো আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। তিনি দ্রুত ল্যাবের ভেতরে প্রবেশ করে তার যন্ত্রপাতির দিকে এগিয়ে গেলেন। এই ধরনের একটি গোপন ল্যাব ওনার জন্য গুপ্তধনের চেয়ে কম কিছু ছিল না। তিনি বায়ো ইনফো স্ক্যানার দিয়ে ল্যাবের বাতাস, সরঞ্জাম এবং কিছু অবশিষ্ট রাসায়নিকের নমুনা সংগ্রহ করতে লাগলেন। এই ল্যাবটি অত্যন্ত উচ্চমানের। এখানে যে ধরনের সরঞ্জাম রয়েছে তা দিয়ে অ্যাসিডিয়ার মতো বিষ তৈরি করা সম্ভব। এই রেফ্রিজারেটরের ভেতরে কিছু স্যাম্পল রয়েছে যা অ্যাসিডিয়ারের উপাদান। আর এই টেবিলে ডক্টর স্যান্ডালের কথা শেষ হওয়ার আগেই ওনার চোখ একটা ভাঙা কাঁচের বোতলের দিকে গেল, যেটা ওই ল্যাবের একটি কোণে পড়েছিল। বোতলটি খুব ছোট এবং তাতে এক ধরনের আঠালো তরলের অবশিষ্টাংশ লেগে আছে। উনি দ্রুত সেটার নমুনা সংগ্রহ করলেন। তারপর ওনার সাথে আনা কিছু যন্ত্রপাতির দ্বারা সেটা পরীক্ষা করতে লাগলেন। বেশ কিছুক্ষণ পর দেখলাম ওনার মুখটা হঠাৎ করেই কঠিন হয়ে উঠল। রুদ্রের চোখেও তখন তীক্ষ্ণ দৃষ্টি বিরাজ করছে। এই বোতলটা এই তরলের অবশিষ্টাংশ। অ্যাসিডিয়ার চূড়ান্ত রূপের সঙ্গে মিল আছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই বোতলের গায়ে কিন্তু যে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে তা দেবাঞ্জন সেনের নয়। ডক্টর স্যান্ডালের কথা শুনে আমাদের হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। দেবাঞ্জন সেনের গোপন ল্যাবে তার নিজের তৈরি বিষের বোতলে তার ফিঙ্গারপ্রিন্ট নেই। এর মানে কি? এর মানে তো তাহলে এটাই দাঁড়ায় যে এই ল্যাবে দেবাঞ্জন সেন ছাড়াও অন্য কেউ আসতো এবং সেই সম্ভবত অ্যাসিডিয়া ব্যবহার করে দেবাঞ্জন সেনকে খুন করেছে। রুদ্র এবং আমি একে অপরের দিকে তাকালাম। আমাদের 5 সন্দেহভাজনের মধ্যে কে হতে পারে সে? দেবাঞ্জন সেনের এতটা ব্যক্তিগত জায়গায় কে প্রবেশ করতে পারত? এই ল্যাবই কি খুনিকে ধরিয়ে দেবে, নাকি এটা আরও নতুন এক রহস্যের জাল বুনবে? প্রশ্নগুলো আমাদের মনকে কুড়ে কুড়ে খাচ্ছিল। এরই মধ্যে একটা চমকপ্রদ খবর নিয়ে এসে আমাদের মনের দ্বন্দ্ব কিছুটা হলেও কম করলেন ইন্সপেক্টর আশিস। রুদ্র, একটা খবর পাওয়া গেছে। মীরা সেনের ফোনে খুনের ঠিক আগের মুহূর্তে একটা ডিলিটেড কল লিস্ট পাওয়া যায়, যেটা কিশোর সাহার সাথে। কিশোর সাহার সাথে? হ্যাঁ, এটাও জানা গেছে যে ওদের দুজনের মধ্যেই বেশ ভালো রকমই কথোপকথন হতো। চ্যাট লিস্টেও এমন অনেক কথা আছে যা অত্যন্ত কাছের মানুষ ছাড়া অন্য কোনো মানুষের সাথে বলা যায় না। এছাড়াও ওনাদের দুজনকে অনেকেই একসাথে দেখা করতে দেখেছে। তার মানে কি মীরা সেনের সাথে কিশোর সাহার কোনো সম্পর্ক ছিল? তাই তো মনে হচ্ছে। হওয়াটা কিন্তু অস্বাভাবিক নয়, কেননা মীরা সেনের সাথে দেবাঞ্জন সেনের সম্পর্ক ভালো ছিল না। আর তার চেয়েও বড় কথা হচ্ছে, বাকি পুরুষ সন্দেহভাজনদের তুলনায় কিশোর সাহার সাথে মীরা সেনের যোগাযোগ রাখাটা সহজ ছিল, কারণ এর অজুহাত হিসেবে টাকা পয়সার ব্যাপার।
হতেই পারে মীরা সেনকে চাপ দিলে সে এই কথাটা আমাদের কেউ জানাবে, কারণ এটা ছাড়া আর তার কাছে কোনো পোক্ত যুক্তি নেই কিশোর সাহার সাথে যোগাযোগ রাখার। দেবাঞ্জন সেনের গোপন ল্যাবে অ্যাসিডিয়া বিষের বোতলে তার নিজের ফিঙ্গারপ্রিন্ট না পাওয়া এবং মীরা সেনের সাথে কিশোর সাহার আন্তরিক যোগাযোগ, এই দুটো ব্যাপার ছিল এই রহস্যময় কাহিনীর দুই অভাবনীয় মোড়। কিন্তু প্রশ্ন তবুও একটা থেকেই যাচ্ছিল, এই গোপন ল্যাবের অস্তিত্ব সম্পর্কে এতটা ওয়াকিবহল কে হতে পারে? হতে পারে সে হয়তো আসল খুনি। ডক্টর সান্যাল দ্রুত বোতলের ফিঙ্গারপ্রিন্টের সাথে পুলিশ রেকর্ডে থাকা বাকি সন্দেহভাজন ব্যক্তিদের ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করছে কিনা সেটা দেখতে শুরু করলেন। ওনার অত্যাধুনিক ফরেন্সিক কিট দিয়ে উনি সযত্নে নমুনা সংগ্রহ করছিলেন, যেন একজন শিল্পী তার শ্রেষ্ঠ শিল্পকর্ম বানাচ্ছেন। ইন্সপেক্টর আশিস ততক্ষণে ল্যাবটা সিল করার নির্দেশ দিয়ে দিয়েছেন, যাতে কোনো প্রমাণ নষ্ট না হয়ে যায়। ল্যাবের ভেতরে নিস্তব্ধতা এতটাই প্রকট ছিল যে কেবল ডক্টর সান্যালের যন্ত্রপাতির মৃদু গুঞ্জনই শোনা যাচ্ছিল। প্রত্যেকের মনে তখন একটাই প্রশ্ন, এই অপ্রত্যাশিত সূত্রটি আসলে কার দিকে আঙুল তুলবে? আশিসবাবু আরও কিছু কথা ডক্টর সান্যালকে জিজ্ঞেস করল, কিন্তু উনি কিছুক্ষণ নিরুত্তর রইলেন। ওনার চোখগুলো স্ক্রিনের ওপর স্থির। অবশেষে কম্পিউটার স্ক্রিনে একটি ম্যাচিং প্রোফাইল ভেসে উঠল। নাম দেখে আমরা তিনজনেই রীতিমতো চমকে উঠলাম। কিশোর সাহা, দেবাঞ্জন সেনের ব্যক্তিগত ব্যাংকার। আমাদের 5 সন্দেহভাজনের মধ্যে সে ছিল অন্যতম, কিন্তু তার দিকে আমাদের সন্দেহ খুব একটা তীব্র ছিল না। তার কাজ ছিল মূলত আর্থিক লেনদেন সংক্রান্ত। তাকে একজন ঠান্ডা মাথার খুনি হিসেবে ভাবাটা ছিল কঠিন, কারণ তার চালচলন ছিল অত্যন্ত শান্ত এবং হিসেবি। তার এই আকস্মিক উন্মোচন যেন সমগ্র রহস্যের গ্রন্থিগুলোকে এক মুহূর্তে বেঁধে ফেলল। কিশোর সাহা? কিন্তু কেন? তার তো দেবাঞ্জন সেনের আর্থিক কেলেঙ্কারি ছাড়া আর কোনো ব্যক্তিগত শত্রুতার কথা শুনিনি। সে কিভাবে অ্যাসিডিয়া সম্পর্কে জানল? আর সাইলেন্ট হুইস্পার যন্ত্রটা সে পেলই বা কোথায়? একজন ব্যাংকার রাসায়নিক বিষ আর হাইটেক যন্ত্রের সাথে তার সম্পর্ক? কি সম্পর্ক থাকতে পারে? রুদ্রর মুখ দেখে মনে হলো সে যেন এই মুহূর্তটার জন্যই অপেক্ষা করছিল। তার চোখে একটা বিশেষ দ্যুতি খেলে গেল, যা শুধুমাত্র তখনই দেখা যায় যখন কোনো জটিল ধাঁধার প্রায় সমাধান সে খুঁজে ফেলে। সে যেন প্রতিটি ছোট ছোট সূত্রের ভেতর লুকিয়ে থাকা বড় ছবিটা দেখতে পাচ্ছিল। স্যার, কিছু মনে করবেন না এটা জিজ্ঞেস করছি বলে। আচ্ছা, এই ফিঙ্গারপ্রিন্ট কি অকাট্য? এর কোনো ভুল হওয়ার সম্ভাবনা নেই তো? এটা তো আমাদের সব হিসেব পাল্টে দিচ্ছে। না না রুদ্র, এই ফিঙ্গারপ্রিন্ট অকাট্য। আমার যন্ত্র শতভাগ নির্ভুল। এই বোতলে কিশোর সাহার ফিঙ্গারপ্রিন্ট ছাড়া আর কোনো ফিঙ্গারপ্রিন্ট নেই। সে দেবাঞ্জন সেনের ল্যাবে এসেছিল এবং এই বিষের বোতল স্পর্শ করেছিল। ইন্সপেক্টর আশিস তৎক্ষণাৎ কিশোর সাহাকে গ্রেপ্তার করার নির্দেশ দিলেন। পুলিশ যখন তাকে তার বিলাসবহুল অফিস থেকে গ্রেফতার করল, তখন সে বিন্দুমাত্র প্রতিরোধ করল না। তার চোখে এক ধরনের ক্লান্তি আর হতাশা ছিল, যেন সে এই দিনের জন্যই অপেক্ষা করছিল। তার মুখ দেখে মনে হচ্ছিল তার উপর থেকে এক বিশাল বোঝা নেমে গেছে। কিশোর সাহাকে থানায় নিয়ে আসার পর রুদ্র, আমি এবং ইন্সপেক্টর আশিস ওনার সাথে মুখোমুখি হলাম। উনি শান্তভাবে বসেছিলেন, তার মুখে কোনো উত্তেজনা ছিল না। এই শান্ত ভাবটাই যেন এক নতুন রহস্যের ইঙ্গিত দিচ্ছিল। ওনাকে দেখে মনে হচ্ছিল যেন তিনি দীর্ঘকাল ধরে কিছু একটা গোপন করে আসছিলেন এবং এখন সেটা প্রকাশ করতে প্রস্তুত। আশিস, মীরা সেনকেও এই ঘরে আনতে হবে তো? হ্যাঁ, উনি পাশের ঘরেই আছেন। আশিসবাবুর নির্দেশে মীরা সেনকে এই ঘরের ভেতর নিয়ে আসার ব্যবস্থা করা হলো। আমি তো অবাক হয়ে গিয়েছিলাম মীরা সেনের কথা শুনে।
সাথে কিশোর সাহার মুখ দেখেও বুঝলাম যে উনিও নেহাত কম অবাক হননি। কিছুক্ষণ পর মীরা সেনকে এই ঘরে নিয়ে আসা হলো এবং কিশোর সাহার পাশেই বসানো হলো। মিস্টার সাহা, আমাদের কাছে সব প্রমাণ আছে। দেবাঞ্জন সেনের গোপন ল্যাবে পাওয়া অ্যাসিডিয়া বিষের বোতলে আপনার ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে, আর আপনার ফোন থেকে মীরা সেনের ডিলিটেড কল লিস্ট। এখন বলুন, কেন আপনি দেবাঞ্জন সেনকে খুন করেছেন? আপনি একজন ব্যাংকার, আপনার মতো একজন শিক্ষিত মানুষ কেন এমন ভয়ঙ্কর কাজ করবে? কিশোর সাহা দীর্ঘশ্বাস ফেললেন, আর মীরা সেনও যেন নির্বিকার। ওনার চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। কিন্তু কিশোর সাহা শাস্তির দোরগোড়ায় এসেও যেন ক্ষিপ্ত বাঘের মতোই ছিল। তার কণ্ঠস্বর ছিল ভাঙা কিন্তু দৃঢ়, যেন সে এক দীর্ঘকালের চাপা কষ্ট এবার মুক্তি দিতে চাইছে। হ্যাঁ, আমি দেবাঞ্জন সেনকে খুন করেছি। আমি আর কোনো উপায় দেখছিলাম না, আমি বাধ্য হয়েছিলাম। তার এই স্বীকারোক্তিতে ঘর জুড়ে পিনপতন নীরবতা নেমে এলো। রুদ্র টেবিলের ওপর ঝুঁকে পড়ল, তার চোখ কিশোর সাহার দিকে স্থির, যেন তার প্রতিটা কথা অক্ষরে অক্ষরে গেঁথে নিতে চাইছে। কেন? আপনার মোটিভ কি ছিল? দেবাঞ্জন সেনের আর্থিক কেলেঙ্কারির সাথে কি আপনার কোনো যোগসূত্র ছিল? আপনি কি তার অবৈধ অর্থের ভাগ পেতেন? দেবাঞ্জন সেন সে ছিল একজন দৈত্য। বাহ্যিকভাবে সে ছিল একজন সফল শিল্পপতি, কিন্তু ভেতরে ভেতরে সে ছিল একজন পাষণ্ড। সে আমাকে বছরের পর বছর ধরে ব্ল্যাকমেল করছিল। আমি এক মধ্যবিত্ত পরিবারের ছেলে, ব্যাংকে চাকরি পেয়ে ভেবেছিলাম একটা সম্মানজনক জীবন পাবো, কিন্তু ওই শয়তানটা আমাকে ওর অবৈধ অর্থ পাচারের কাজে বাধ্য করে। সে কোটি কোটি টাকা বিদেশে পাচার করত, আর আমাকে তার প্রধান মাধ্যম হিসেবে ব্যবহার করত। সে আমার পরিবারকে হুমকি পর্যন্ত দিত। আমার ছোট বোনের কলেজের ভর্তির কাগজপত্র আটকে রেখেছিল। এমনকি আমাকে ভয় দেখাতো যে বাবার পেনশনও আটকে দেবে। আমি চাইলেও সেই জায়গা থেকে বের হতে পারছিলাম না। আমার প্রতিটি পদক্ষেপ ওর নজরে ছিল। আমি ছিলাম ওই শয়তানটার হাতের পুতুল। ওনার কথায় এক গভীর হতাশা এবং চাপা যন্ত্রণা প্রকাশ পাচ্ছিল। আমি একজন লেখক হিসেবে এই মানব মনের অন্ধকার দিকটা গভীরভাবে পর্যবেক্ষণ করছিলাম। প্রতিটা শব্দ যেন এক অসহায় মানুষের আর্তনাদ ছিল। গত কয়েক মাস ধরে দেবাঞ্জন সেন আমাকে ওর ব্যক্তিগত ল্যাবে কিছু কেমিক্যাল সংক্রান্ত নথি নিয়ে যেতে বলতো। সেখানেই আমি প্রথম অ্যাসিডিয়া বিষের বোতল আর সাইলেন্ট হুইসপার যন্ত্রটা দেখেছিলাম। ওই শয়তানটা নিজেই এই বিষ নিয়ে গবেষণা করছিল ওর কিছু ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বীকে চুপ করানোর জন্য। কিন্তু ও আমাকে এই বিষের কার্যপদ্ধতি সম্পর্কেও জানিয়েছিল, কারণ ওই স্কাউন্ডারটা আমাকে ওর এই গবেষণার কাজেও ব্যবহার করতে চেয়েছিল। কিন্তু ও জানতো না ওর নিজের তৈরি অস্ত্রই ওর বিরুদ্ধে ব্যবহৃত হবে। আমার গা রীতিমতো শিউরে উঠল। দেবাঞ্জন সেন নিজের তৈরি বিষের ফাঁদেই ধরা পড়লেন তাহলে। কিশোর সাহার এই স্বীকারোক্তি যেন এক অন্ধকার গল্পের শেষ পাতা উন্মোচন করছিল। সেই রাতে পার্টি শেষ হওয়ার পর আমি চুপি সারে ওর পেন্ট হাউসে প্রবেশ করি। আমি জানতাম ওর শোবার ঘরের পেপার ওয়েটের নিচে একটা লুকোনো পকেট আছে, যেখানে ও দরকারি কিছু ছোট ইলেকট্রনিক গ্যাজেটগুলো রাখত। এই পকেটটা এতটাই গোপন ছিল যে সাধারণ চোখে তা ধরা পড়তো না। কিন্তু ওই শয়তানটা একবার আমাকে ওর কিছু জিনিস রাখার জন্য পকেটটা দেখিয়েছিল। আমি ওর অজান্তেই সেই সাইলেন্ট হুইসপার যন্ত্রটি সেই পকেট থেকে বের করে পেপার ওয়েটের নিচে স্থাপন করি। বিষটা আমি ওর নিজের ল্যাব থেকেই সংগ্রহ করেছিলাম। আমি যন্ত্রটা সক্রিয় করে সঙ্গে সঙ্গেই ওখান থেকে চলে আসি। বিষ নির্গত হওয়ার পর আমি যন্ত্রটা আবার ওই পকেটে ঢুকিয়ে দিই, কারণ আমি জানতাম পুলিশ পকেট অতটা গুরুত্ব দিয়ে পরীক্ষা করবে না। আর সবচেয়ে বড় কথা, যেহেতু বিষটা খুবই দ্রুত রক্তে মিশে যায়,
তাই কেউ কিচ্ছু বুঝতে পারবে না। আমি ভেবেছিলাম এটা একটা নিখুঁত খুন, কিন্তু না, পারলাম না। যদিও আমার পরিবারকে বাঁচানোর জন্য এটাই ছিল আমার কাছে শেষ উপায়। আমি জানতাম ধরা পড়লে আমার শাস্তি হবে, কিন্তু আমি আর দেবাঞ্জন সেনের হাতে যন্ত্রণা পেতে চাইনি। ওই রাক্ষসটার হাতে আমার বেঁচে থাকাটা একটা নরক হয়ে উঠেছিল। আমার পরিবারের মুখ চেয়ে আমি ওই নরক থেকে মুক্তি চেয়েছিলাম। কিশোর সাহার স্বীকারোক্তি শুনে ঘরের বাতাস ভারী হয়ে উঠল। ইন্সপেক্টর আশিস ওনার দিকে তাকিয়ে রইলেন। এদিকে রুদ্র মীরা সেনের দিকে তাকিয়ে বলল, আর মিস্টার সেন খুন হওয়ার আগের মুহূর্তে আপনি কিশোর সাহাকে ফোন করেছিলেন কেন? আমি কিশোরকে সাহায্য করেছিলাম সব ইনফরমেশন দিয়ে। মানে? হ্যাঁ, মীরার সাথে যখন ওই দৈত্যটার সম্পর্ক খারাপ হয়ে যায় তখন আমার সাথে মীরার আলাপ হয়। আমাদের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হয় এবং একটা সময়ের পর আমরা একে অপরকে ভালোবেসে ফেলি। তাই এই কারণেও দেবাঞ্জন সেনকে আমাদের মাঝখান থেকে সরাতেই হতো। আমার মনে হয় না আমি কোনো অন্যায় করেছি। যে মানুষটা আমাকে ভালোবাসে না তার কোনো জায়গা নেই আমার জীবনে, তেমন তার প্রাণের দামও নেই আমার কাছে। ওর মরারই দরকার ছিল। ও শুধু একজন বেঈমান শোষক ব্যবসায়ী নয়, এটা অপদার্থ স্বামীও। ওনার উপর আপনার এতটা ক্ষোভ কেন? কখনো শুনেছেন একজন স্বামী তার নিজের স্ত্রীকে ধর্ষণ করেছে? মানে? একটা সময় পর ওর উপর থেকে আমার ভালোবাসা কেমন যেন উধাও হয়ে গিয়েছিল। এত বাজে মানসিকতার মানুষের সঙ্গে একসঙ্গে থাকা আমার কাছে যন্ত্রণাময় হয়ে উঠেছিল। আর একটা সময় পর আমিও কিশোরকে ভালোবেসে ফেলি। ওই শয়তানটা প্রায় রোজ রাতে নিজের ফ্রাস্ট্রেশন স্ট্রেস কাটাতে মদ খেত, আর তারপরে নিজের হুঁশ হারিয়ে মত্ত অবস্থায় আমাকে রাতের পর রাত আশিস ও আমি রীতিমতো স্তম্ভিত হয়ে রইলাম। এটি একটি অসাধারণ কেস ছিল, যেখানে বিজ্ঞান, মানবিক জটিলতা এবং অপ্রত্যাশিত মোড় মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। একজন নিরীহ ব্যাংকার, যে কিনা পরিস্থিতির শিকার হয়ে খুনের পথ বেছে নিতে বাধ্য হয়েছিলেন, আর অপরজন যার অভিযোগ ভালোবাসা, মনোযোগের অভাব এবং নিজের স্বামীর কাছে নিজেই ধর্ষিত হওয়ার। ওনাদের কণ্ঠস্বরে কোনো অনুশোচনা ছিল না, ছিল শুধু মুক্তি পাওয়ার এক তীব্র আকাঙ্ক্ষা। সন্ধ্যা হয়ে এসেছিল। আমরা থানা থেকে বেরিয়ে এলাম। বাইরে তখন আলো আঁধারির খেলা চলছে। মিডিয়াও এসে ভিড় জমিয়েছে। এই মামলার নিষ্পত্তি হলো ঠিকই, কিন্তু এর পেছনে লুকিয়ে থাকা মানবিক যন্ত্রণা আমাদের মনে এক গভীর ছাপ ফেলে গেল। কৌশিক সাহার ব্যবসায়িক স্বার্থ, প্রীতি দত্তের প্রতিশোধ, ডক্টর রেখা চ্যাটার্জির গবেষণার অধিকার, সব কিছু ছাপিয়েই কিশোর সাহার সেই নীরব সংগ্রাম এবং তার শেষ আশ্রয়, এবং সর্বোপরি তার স্ত্রীর মানসিক যন্ত্রণা প্রসূত এক নিখুঁত পরিকল্পনা আমাদের সামনে উন্মোচিত হল। যে নিখুঁত পরিকল্পনার কথা রুদ্র প্রথম থেকেই বলছিল, তা ছিল এক অসহায় মানুষের শেষ প্রচেষ্টা। বাড়ি ফিরে এসে রুদ্র এক কোণে রাখা ল্যাপটপটা নিয়ে বসল। তার মুখটা চিন্তিত হলেও চোখে একটা তৃপ্তির ছাপ ছিল। তার দোকানে দিনের বেলায় যতটা মানুষের আনাগোনা থাকে, রাতের বেলায় তার মস্তিষ্ক তার চেয়েও বেশি মানুষের জীবনের জটিল জালের ভেতর প্রবেশ করে। আমি একজন লেখক হিসেবে আমার নোটবুকে শেষ কয়েকটা লাইন যোগ করেছিলাম। এই গল্পটাই হয়তো আমার পরবর্তী গল্পের বীজ। রুদ্র,
এই কেসটা তো একটা দারুণ প্লট হতে পারে, কি বলিস? একজন নিরীহ ব্যাংকার এবং একজন অভিমানী স্ত্রী, যারা কিনা বাধ্য হয়ে খুনি হলো, তাদের এই নীরব সংকেত, কি মর্মান্তিক। দারুণ প্লট তো বটেই, কিন্তু আসল গল্পটা তো মানুষের ভেতরের নীরব সংকেতগুলো। সেই সংকেতগুলোই আসল রহস্য, সেই সংকেত যা কেউ বুঝতে পারে না যতক্ষণ না তা ভয়াবহ রূপ ধারণ করে। আর সেই রহস্যের জট খোলাটাই তো আমাদের কাজ। প্রতিটি মানুষই তো এক একটা রহস্য, সুজিত। আজ আপনারা শুনলেন গোয়েন্দা শেখর রুদ্র বাগচি সিরিজের আরও একটি গল্প, অ্যাসিডিয়ার আহার। আজকের গল্পের কথক সুজিতের চরিত্রে ছিলেন শুভম রায় চৌধুরী। গোয়েন্দা শেখর রুদ্র বাগচির চরিত্রে ছিলেন অভিক সাহা। ইরার চরিত্রে অদ্রিজা দাস। ডক্টর অমল সান্যালের চরিত্রে ছিলেন রাজ চট্টোপাধ্যায়। ইন্সপেক্টর আশিসের চরিত্রে মিনহাজুল আলম। কৌশিক রায়ের চরিত্রে রূপঙ্কর চক্রবর্তী। প্রীতি দত্তর চরিত্রে রুচিরা ঘোষ। ডক্টর রেখা চ্যাটার্জির চরিত্রে শ্রেয়া সিনহা। মীরা সেনের চরিত্রে ছিলেন দেবস্মিতা বিশ্বাস এবং কিশোর সাহার চরিত্রে ছিলাম আমি, অভিষেক। আবহ নির্মাণে তৎপুরুষ প্রোডাকশন। গল্পের সূত্রধার, নাট্য রূপান্তর, নির্দেশনা এবং সমগ্র পরিচালনায় ছিলাম আমি, অভিষেক। শীঘ্রই আপনাদের সাথে আবারও দেখা হবে আরেকটি নতুন গল্প নিয়ে। অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি। সকলে ভালো থাকুন এবং সকলে সুস্থ থাকুন।